Are you all ready to take notes? আজ থাকছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দারুণ হাসির গল্প বনভোজনের ব্যাপার। আচ্ছা, একটা দারুণ পিকনিকের প্ল্যান কি করে একেবারে ঘেটে যেতে পারে বলুন তো? গল্পের কেন্দ্রে আছে পটলডাঙ্গার 4 মূর্তি আর তাদের লিডার তো টেনিদা। শুরুতেই প্ল্যান হলো এলাহি খাওয়া দাওয়ার, বিরিয়ানি, কোরমা, কাবাব ভাবা যায়। কিন্তু সমস্যা একটাই, চাঁদা উঠল মোট 10 টাকা 6 আনা। এই টাকায় কি হবে? সুতরাং স্বপ্নের মেনুটা ছেঁটে একদম বাস্তবসম্মত করতে হলো। তো নতুন মেনুর প্রথম কাজটা পড়ল প্যালার ঘাড়ে, জোগাড় করতে হবে রাজহাঁসের ডিম। কিন্তু ডিম আনতে গিয়ে ফল হলো উল্টো, হাঁসের এক আচ্ছা কামড় খেয়ে পালাতে হলো তাকে। যাই হোক, গড়ে থেকে কিনা ডিম নিয়েই শুরু হলো তাদের সেই বহু প্রতীক্ষিত যাত্রা। আর এখানেই টেনিদার কেরামতি, ট্রেনে নাকি খিদে পায়, তাই একাই সাবার করল লেডিকিনির হাড়ি। এরপর ট্রেন থেকে নামতেই শুরু হলো একের পর এক দুর্ঘটনা, যেন একটা বিপর্যয়ের মিছিল। এত লোকসানের পরেও কিন্তু তারা দমবার পাত্র নয়, বাগানে পৌঁছেই রান্নার জোগাড় শুরু। কিন্তু হায়, প্যালার রান্নার গুণে পোনা মাছের কালিয়া হয়ে গেল মাছের হালুয়া। ব্যাস, টেনিদার রেগে আগুন, প্যালাকে তাড়িয়ে দিয়ে নিজেই বসল খিচুড়ি রানতে। কিন্তু রান্না করতে গিয়ে টেনিদা নিজেই গেল ঘুমিয়ে, আর ঘুমের ঘোরেই বলতে লাগল, পিঠটা চুলকে দে। কিন্তু যে পিঠ চুলকে দিচ্ছিল সে ক্যাবেলা ছিল না, ছিল একটা বিশাল বাঁদর। তারপর তো যা হলো, একদল বাঁদর এসে চাল, ডাল, আলু কিচ্ছু বাকি রাখল না। ব্যাস, বনভোজনের সব স্বপ্ন শেষ। 4 বন্ধু তখন পুকুর পাড়ে বসে হতাশায় মাথায় হাত। ঠিক তখনই তাদের চোখে পড়ল একটা পাকা জলপাইয়ে ভরা গাছ। ফলে তাদের বনভোজন শেষ পর্যন্ত হয়ে দাঁড়াল ফলভোজন। গল্পের নামটা এখানেই সার্থক। এটা আসলে বনভোজনের চেষ্টার ব্যাপারটা নিয়েই। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আসল মজাটা কোথায়? লক্ষ্যে পৌঁছানোতে নাকি যাত্রাপথের এই গণ্ডগোলে? নমস্কার। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমরা যে বাংলা শব্দগুলো বলি সেগুলো ঠিক কিভাবে তৈরি হয়? মানে এর একদম গোড়ায় কি আছে? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব। আমরা জানব বাংলা ভাষার একেবারে মূল ভিত্তি, দল বা ইংরেজিতে যাকে আমরা বলি সিলেবল, সেই সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। দেখুন কি দারুণ একটা কথা। আচার্য সুকুমার সেন বলছেন, ভাষা হতে হলে শুধু কিছু আওয়াজ হলেই চলবে না, সেটার একটা মানে থাকতে হবে, আর সেই মানেটা অনেককে বুঝতেও হবে। এখন প্রশ্ন হলো, এই যে অর্থপূর্ণ ধ্বনি, এগুলো তৈরি হয় কিভাবে? এটাই বুঝতে গেলে আমাদের এর সবচেয়ে ছোট যে একক বা বিল্ডিং ব্লকস, সেটাকে চিনতে হবে। তো সেই মূল ভিত্তিটা তাহলে কি? আচ্ছা, আমরা যখন কথা বলি, ভেবে দেখুন তো, শব্দগুলো কি মুখ থেকে একটানা স্রোতের মতো বেরিয়ে আসে? আসে না, তাই না? আমরা কিন্তু নিঃশ্বাসের সাথে মিলিয়ে শব্দগুলোকে ছোট ছোট ভাগে ভেঙে ভেঙে উচ্চারণ করি। ঠিক কথ্য ভাষার এই যে ছোট ছোট অংশ, যেগুলোকে আর ভাগ করা যায় না, এগুলোকেই বলে দল। তাহলে এবার মূল প্রশ্নে আসা যাক, এই দল জিনিসটা আসলে কি? এর একটা সহজ সংজ্ঞা কি হতে পারে? আর সবচেয়ে বড় কথা, একটা শব্দের মধ্যে দলগুলোকে আমরা চিনবই বা কি করে? চলুন উত্তরটা জেনে নেওয়া যাক। সংজ্ঞাটা কিন্তু খুবই সহজ। একদম সহজ করে বললে, নিঃশ্বাসের এক ধাক্কায়, মানে এক ঝোঁকে আমরা একটা শব্দের যতটুকু বলতে পারি, ঠিক ততটুকুই হলো একটা দল। এটাই হলো শব্দের উচ্চারণের সবচেয়ে ছোট একক। আচ্ছা, দল কি সেটা তো বোঝা গেল, কিন্তু সব দল কি একই রকমের হয়? না, একদমই না। উচ্চারণটা কেমন হচ্ছে তার উপর ভিত্তি করে বাংলা ভাষায় দলকে আমরা মূলত 2 ভাগে ভাগ করি। চলুন দেখে নিই কি কি সেই ভাগ। এখানে দেখুন পার্থক্যটা কত পরিষ্কার। একদিকে আছে মুক্ত দল, এ শেষে থাকে একটা স্বরধ্বনি, মানে উচ্চারণটা লম্বা করে টেনে নেওয়া যায়। আর অন্যদিকে আছে রুদ্ধ দল, এটা শেষে থাকে একটা ব্যঞ্জনধ্বনি, যেটা কিনা উচ্চারণের স্রোতটাকে ফট করে থামিয়ে দেয়। ব্যাপারটা অনেকটা চলতে চলতে দেয়ালে ধাক্কা খাওয়ার মতো। তাহলে মুক্ত দল বা ওপেন সিলেবলকে আরেকটু ভালোভাবে বুঝি। দেখুন, নামের মধ্যেই কিন্তু এর আসল পরিচয়টা আছে। মুক্ত মানে এখানে ধ্বনির প্রবাহটা একদম ফ্রি, কোথাও আটকায় না। কারণ এর শেষে সবসময় একটা স্বরধ্বনি থাকে, আর তাই চাইলেই এর উচ্চারণটা লম্বা করে টেনে নিয়ে যাওয়া যায়, ঠিক যেমনটা আমরা গান গাওয়ার সময় করি।
এই সহজ উদাহরণগুলো দেখুন, মা, যা, তি। আমার সাথে একবার বলে দেখতে পারেন। খেয়াল করুন, প্রত্যেকটার শেষে আ বা ই এর মতো স্বরধ্বনি আছে, তাই উচ্চারণটা কোথাও আটকাচ্ছে না, বরং মুখ থেকে খোলা হাওয়ার মতো বেরিয়ে আসছে। এগুলোই হলো মুক্ত দলের একেবারে পারফেক্ট উদাহরণ। এবার আসি রুদ্ধ দল বা ক্লোজড সিলেবলের কথায়। এটা হলো মুক্ত দলের ঠিক উল্টোটা। এখানে কি হয়? এখানে দলের শেষে একটা ব্যঞ্জন ধ্বনি এসে হঠাৎ করে আমাদের নিঃশ্বাসের প্রবাহটাকে আটকে দেয় বা রুদ্ধ করে দেয়। আর এই আটকে দেওয়ার জন্যই এর নাম হয়েছে রুদ্ধ দল। এই শব্দগুলো এবার উচ্চারণ করুন তো। জল, আম, দেশ। দেখুন, প্রত্যেকটার শেষে ল, ম বা শয়ের মতো একটা ব্যঞ্জন ধ্বনি আছে, আর সেটাই উচ্চারণটাকে হঠাৎ করে থামিয়ে দিচ্ছে। আগের স্লাইডের মা বা যার সাথে পার্থক্যটা বেশ পরিষ্কার, তাই না? তো থিওরি তো অনেক বোঝা হলো, তাই না? এবার চলুন একটু প্র্যাকটিক্যাল হয়ে দেখা যাক। কারণ কোনো কিছু শেখার সবচেয়ে ভালো উপায় হলো সেটাকে কাজে লাগানো। আসুন আমরা এবার কিছু শব্দকে ভেঙে তার দল বিশ্লেষণ করি। আমরা বিশ্লেষণের জন্য প্রথম যে শব্দটা নিচ্ছি সেটা হলো ভাষা চর্চা। এটা কিন্তু একটা দারুণ উদাহরণ, কারণ এর মধ্যে আমরা দুই রকম দলই খুঁজে পাব। আচ্ছা, ভাষা চর্চা শব্দটা যদি আমরা উচ্চারণের সুবিধার জন্য একটু ধীরে ধীরে ভাঙি তাহলে কেমন শোনাবে? ভা, সা, চর, চা। ঠিক এই 4টে ভাগই পাওয়া যাচ্ছে, তাই না? খেয়াল করে দেখুন, প্রত্যেকটা অংশই কিন্তু আমরা নিঃশ্বাসের এক একটা ঝোঁকে বলছি। এবার চলুন দেখি কোনটা কোন ধরনের দল। ভা আর সা এই দুটোই আ স্বরধ্বনি দিয়ে শেষ হচ্ছে, তার মানে এগুলো হলো মুক্ত দল। কিন্তু যেই আমরা চর বলছি, র ব্যঞ্জনধ্বনিটা এসে উচ্চারণটাকে থামিয়ে দিচ্ছে, তাই এটা হলো একটা রুদ্ধ দল। আবার সবার শেষে চা কিন্তু মুক্ত দল। এই যে মুক্ত আর রুদ্ধ দলের একটা মিশেল, এটাই শব্দটাকে একটা সুন্দর গঠন দিয়েছে। ব্যাপারটা আরেকটু পরিষ্কার করার জন্য এবার একটা সহজ আর খুব মিষ্টি শব্দ নেওয়া যাক, কবিতা। শব্দটা শুনতেই কি ভালো লাগে, তাই না? এর কারণটা কি সেটা কিন্তু এর দল বিশ্লেষণ করলেই আমরা বুঝে যাব। কবিতা শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? ক, বি, তা। আর এখানে মজার ব্যাপার হলো 3টে দলই মুক্ত দল, কারণ প্রত্যেকটার শেষে একটা করে স্বরধ্বনি আছে। আর ঠিক এই কারণেই শব্দটার মধ্যে এত সুন্দর একটা সুর আর ছন্দ লুকিয়ে আছে। এখন হয়তো মনে হতে পারে যে এই মুক্ত দল, রুদ্ধ দল, এত সব ব্যাকরণের কচকচানি জেনে লাভটা কি? এটা কি শুধু পরীক্ষার নম্বরের জন্য? না, একদমই না। এর গুরুত্ব কিন্তু তার চেয়ে অনেক বেশি। তাহলে আসল লাভটা কোথায়? দেখুন, দল সম্পর্কে যদি আমাদের পরিষ্কার ধারণা থাকে তাহলে আমাদের উচ্চারণ অনেক স্পষ্ট হয়। কথা বলার সময় জড়তা কমে যায়। যখন আমরা কোনো কবিতা পড়ি বা গান শুনি, তার ভেতরের ছন্দটা অনেক ভালোভাবে ধরতে পারি। শুধু তাই না, এটা আমাদের লেখার ক্ষমতা আর ভাষার বিশ্লেষণ করার ক্ষমতাও বাড়িয়ে দেয়। আর সব মিলিয়ে নিজের ভাষায় কথা বলার আত্মবিশ্বাসটাই কিন্তু বেড়ে যায়। তো আজকে আমরা শব্দের একটা ছোট্ট কিন্তু খুব জরুরি অংশ মানে দল নিয়ে জানলাম। কিন্তু একবার ভেবে দেখুন তো, ভাষার আরও এমন কি কি নিয়ম আছে, যেমন ধরুন বাক্যের গঠন বা এক ধ্বনি থেকে আরেক ধ্বনিতে বদলে যাওয়া, যেগুলো আমাদের কথা বলার ধরনকে, আমাদের ভাব প্রকাশের উপায়কে প্রভাবিত করে? এই প্রশ্নটা থাকলো, যা আমাদের ভাষার বিশাল জগৎটাকে নিয়ে আরও ভাবতে সাহায্য করবে।